সোনারগাঁও প্রায় ৪০০ বছর পুরনো এই নগরীটি ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। এটি ছিল সুলতানি শাসনামলের ইসাখার হাতে প্রতিষ্ঠিত বাংলার প্রথম রাজধানী, যা আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। একসময় এই নগরীতেই ভিড় করত কত শত বণিকেরা, ব্যবসা চলত দেশ থেকে বিদেশ। আজ সবই যেন ধ্বংস হয়ে দাঁড়িয়ে আছে কেবল ইতিহাসের সাক্ষী হয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রায় ৪০০ বছর পুরনো এই পানাম নগর, সোনারগাঁও জাদুঘর ও বড় সর্দার বাড়ির আসল ইতিহাস। এছাড়াও দিনের শেষে ঘুরে দেখব মেঘনা নদীর কোলে জেগে ওঠা অপরূপ সৌন্দর্যে ঘেরা এক মায়ার দ্বীপ, যে দ্বীপের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। ঢাকার খুব কাছেই একদিনে কতটা কম খরচে এই সুন্দর জায়গাগুলো ঘুরে আসতে পারবেন দেওয়ার চেষ্টা করব তারই একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প, ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই সোনারগাঁওকে নিয়ে। আমাদের এবারের যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার গুলিস্তান বাস টার্মিনাল থেকে। উদ্দেশ্য নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাস স্ট্যান্ড। এই যাত্রায় আমরা যাচ্ছি স্বদেশ পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের মোগরাপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে ৬৫ টাকা করে। এর রুটে স্বদেশ পরিবহন ছাড়াও নিয়মিত চলাচল করে দোয়েল ও বোরাক পরিবহন। জেনে রাখা ভালো, সকাল 7:30 থেকে রাত 8টা পর্যন্ত প্রতি 15 মিনিট পরপর বাস ছেড়ে যায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। ঢাকা থেকে মোগরাপাড়া বাস স্ট্যান্ডের দূরত্ব 25 কিলোমিটার। বাস যোগে এই পথটুকু যেতে সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টার আশেপাশে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোনারগাঁয়ের মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোনারগাঁয়ের মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, আপনারা ঢাকা থেকে আসলে যে বাসগুলো আপনাদের নিয়ে আসবে সেই বাসগুলো কিন্তু এখানেই আপনাদের নামিয়ে দিবে। আপনারা এখানে আসলেই কিন্তু সোনারগাঁও জাদুঘর যাওয়ার জন্য বিভিন্ন পরিবহন ব্যবস্থা পেয়ে যাবেন। যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য সিএনজি এবং অটো রয়েছে। আপনারা কিন্তু এগুলো রিজার্ভ করে নিয়ে চলে যেতে পারবেন জাদুঘরের উদ্দেশ্যে বা সোনারগাঁ পানাম সিটির উদ্দেশ্যে। মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে 30 টাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা রিজার্ভ করে আমরা রওনা হয়ে যাই আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য সোনারগাঁও জাদুঘর বা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্দেশ্যে। মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে এর দূরত্ব খুবই সামান্য। অটোযোগে এই পথটুকু যেতে সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো। সো মোগরাপাড়া বাস টার্মিনাল থেকে আমরা কিন্তু একটা অটো করে এই মুহূর্তে চলে এসেছি যে কারুশিল্প জাদুঘরটি রয়েছে ঠিক সেটারই সামনে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর। তো যাই হোক, এখানে আমাদের টিকিট কাটতে হবে, টিকিট কেটে আমাদের প্রবেশ করতে হবে। আমরা টিকিট কাটি। সো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন 2টা টিকিট। একটা হচ্ছে মূলত এই সোনারগাঁ লোকশিল্প যে জাদুঘরটা রয়েছে এখানে প্রবেশের একটা টিকিট, সেটা হচ্ছে 50 টাকা। এবং ভিতরে আরেকটি স্থাপনা রয়েছে যেটা হচ্ছে সর্দার বাড়ি। অর্থাৎ এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্দার বাড়ি। এই সর্দার বাড়িতে ঢোকার জন্য কিন্তু আপনাদের 100 টাকা করে আরেকটা টিকিট কাটতে হবে। সেটা আপনারা চাইলে পরেও কাটতে পারেন, অথবা আপনি যখন ঢুকবেন তখন কিন্তু চাইলে এটা কেটে নিতে পারেন। তো যাই হোক, আমি একসাথে 2টাই কেটে নিয়েছি। তো আমরা ঢুকে পড়লাম, আর ঢুকে পড়ার পরেই কিন্তু শুরুতে রয়েছে এই সর্দার বাড়িটা, যেটা চমৎকার একটা স্থাপনা। আর পাশেই কিন্তু রয়েছে শিল্পী জয়নাল আবেদিন যে জাদুঘরটা, সেই জাদুঘরের দিকে। তো যাই হোক, চলুন এখন আমরা চারপাশটা ঘুরে দেখি। টিকিট হাতে প্রথমেই আমরা ঢুকে পড়লাম শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা বড় সর্দার বাড়ির উদ্দেশ্যে। সুলতানি আমলের পথ ধরে মুঘল ও সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্নকে বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামের একজন হিন্দু ব্যবসায়ী। তারই নামে এর নামকরণ করা হয় বড় সর্দার বাড়ি। এ বাড়িতে প্রবেশের পূর্বেই দৃষ্টি কাড়বে এর প্রধান ফটকের দৃষ্টিনন্দন কারুকার্য। ভাঙা চীনা বাসন আর রঙিন কাচের টুকরো দিয়ে গড়া সেই মোজাইক যেন কোনো সুনিপুণ শিল্পীর হাতে বোনা এক জাদুকারী মানচিত্র। চুন আর সুরকি দিয়ে ঢাকা প্রাচীন দেয়ালগুলো আজও যেন আগলে রেখেছে সেকালের সেই ঘ্রাণ।
প্রাসাদের দুপাশেই রয়েছে দুইটি দিঘি। দেখে মনে হবে যেন শান্ত শীতল দুইটি আয়না, যার রাজকীয় ঘাটে হয়তো একসময় কতই না পদচারণ ছিল আভিজাতদের। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে 2 তলা বিশিষ্ট এই বিশাল প্রাসাদের ছোট বড় সব মিলিয়ে 84টি কক্ষের হাতছানি। ইতিহাসবিদরা ধারণা করেন এই ছোট ছোট কক্ষগুলোই ছিল মসলিন আর জামদানি স্বপ্নবুননের কেন্দ্রবিন্দু। পাশেই অবস্থিত পানাম নগরের কোলাহল আর মসলিনের শুভ্রতায় ঘেরা সেই সুবর্ণ সময়ের এই বাড়িটি ছিল এক ব্যস্ত কর্মশালা। ইংরেজ শাসনের পতনের পর দীর্ঘদিন এই বাড়িটির কোনো পরিচর্যা না থাকায় প্রায় ধ্বংস হতে বসেছিল এই ভবনটি। সময়ের ব্যবধানে জরাজীর্ণ হয়ে পড়া এই ভবনটি নতুনভাবে জীবন ফিরে পেয়েছে 2012 সালে। এই বড় সর্দার বাড়িটি কিন্তু যখন 1980 সাল ছিল তখন কিন্তু এটার স্থাপনাটা ছিল ঠিক এরকম, একদম জরাজীর্ণ অবস্থা। এখানে আসলে চলাচলের অযোগ্য ছিল। পরবর্তীতে কিন্তু 2012 সালে এই জায়গাটাকে একটা সার্ভে করা হয় এবং সার্ভের পরবর্তীতে এই জায়গাটাকে নতুন করে সংস্কার করা হয়। 2017 সালে সেই কাজটা শেষ হয় এবং যে সার্ভে করা হয়েছিল সেই সার্ভেতে যে মাস্টার প্ল্যান উঠে এসেছে এবং অন্যান্য নকশার যে ডিজাইনগুলো উঠে এসেছে সেগুলোও কিন্তু এখানে রয়েছে। স্থানীয় একজন গার্ড রয়েছে, তার সাথে কথা বলে আসলে যেটা জানতে পারলাম, এখানে শুধুমাত্র মাঝের অংশে যে ছোট্ট লাল ঘরগুলো রয়েছে এগুলি সব থেকে পুরাতন এবং এগুলি চুন এবং সুরকি দ্বারা নির্মাণ করা হয়েছে। এছাড়া অন্যান্য যে কক্ষগুলি রয়েছে এই কক্ষগুলি কিন্তু পরবর্তীতে নির্মাণ করা হয়েছে এবং এই কক্ষগুলির যে বর্তমান স্ট্রাকচার আপনারা দেখতে পারবেন সেই স্ট্রাকচারগুলোও কিন্তু এই যে 2017 সালে মডিফাই করা হয়েছে ঠিক তখনই এগুলোকে আপগ্রেড করা হয়েছে। যেই কাঠামোগুলো নষ্ট হয়ে গিয়েছিল, যেই দরজাগুলো নষ্ট হয়ে গিয়েছিল, যেই রেলিংগুলো নষ্ট হয়ে গিয়েছিল এগুলোকে নতুন করে রূপ দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন যে টেরাকোটাগুলো রয়েছে এই টেরাকোটাগুলোও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। এই টেরাকোটাগুলোর যে ধ্বংসাবশেষগুলো ছিল সেই ধ্বংসাবশেষগুলোর আদলে নতুন করে কিন্তু এই টেরাকোটাগুলোকে নির্মাণ করা হয় এবং এই প্রাসাদের দেয়ালে স্থাপন করা হয়, যা দেখতে বর্তমানে চমৎকার লাগছে। এছাড়াও এই প্রাসাদের বিভিন্ন কক্ষে সুযত্নে সাজানো রয়েছে নানান ধরনের কারুকার্য, যেসবের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য থেকে শুরু করে নানান ধরনের ইতিহাসের নিদর্শন। বেশ কিছুক্ষণ সময় এই বড় সর্দার বাড়িতে ঘোরাঘুরি করে এবারে আমাদের গন্তব্য এর পাশেই অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিনের লোক ও কারুশিল্প জাদুঘরের উদ্দেশ্যে। বাংলার ধুলোবালি আর গ্রামীণ জীবনের প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে আছে আমাদের প্রত্যেকেরই শেকড়ের গল্প, আর সেই গল্পগুলোকে এক সুতোয় বেঁধে রাখার এক অনন্য প্রচেষ্টার নামই এই লোক ও কারুশিল্প জাদুঘর। বাংলার লোকজ সংস্কৃতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলেন। এর ভেতরে প্রবেশ করলেই আপনার মনে হবে আপনি বর্তমান সময় ছেড়ে চলে এসেছেন কোনো প্রাচীন বাংলার সমৃদ্ধ জনপদে, যেখানে গ্রাম বাংলার কৃষ্টি কালচার থেকে শুরু করে বিলুপ্ত প্রায় শত শত বছরের নিদর্শন সাজিয়ে রাখা হয়েছে থরে থরে। লোক ও কারুশিল্প জাদুঘরের ভেতরটা দেখা শেষ করে ঘুরে দেখতে পারেন এর চারপাশের মনোরম সব দৃশ্য। সবুজে ঘেরা এই স্থানটিতে আরও রয়েছে দৃষ্টিনন্দন লেক, একটি পাঠশালা ও কারুপল্লী। চাইলে সময় নিয়ে ঘুরে দেখতে পারেন এর চারপাশটি। লোকশিল্প জাদুঘরটি ঘোরাঘুরি শেষ করে এই মুহূর্তে আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আমাদের আজকের দিনে পরবর্তী গন্তব্য পানাম সিটিতে বা পানাম নগরীতে। তো যাই হোক, চলুন এখন আমরা এখান থেকে বেরোই এবং সামনে একটা অটো নিয়ে চলে যাব পানাম নগরীতে। তো সোনারগাঁও জাদুঘর থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি পানাম সিটিতে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন পানাম নগরী, এটা হচ্ছে ঢোকার গেট। আমরা এদিক দিয়ে ঢুকে সামনে টিকিট কেটে মূলত এর ভিতরে প্রবেশ করব। এ নগরীতে প্রবেশের জন্য জনপ্রতি 20 টাকা দিয়ে একটি করে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করে সামনে এগোতেই চোখে পড়বে একটি বড় বইয়ের ভাস্কর্য।
যেখানে সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে এই পানাম নগরের ইতিহাস। তো আমরা 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি 400 বছরেরও পুরনো একটি শহরে, যেটাকে পানাম সিটি বলা হয়। তো আমার দুধার ধরে দেখতে পাচ্ছেন অসংখ্য বিল্ডিং রয়েছে। এই নগরীটার বয়স প্রায় 400 বছরের মতো হবে। ঈশাখার আমলে মূলত এই নগরীটা স্থাপন করা হয়। ঢাকার রাজধানী হিসেবে এটাকে স্বীকৃতি প্রদান করা হয়। পরবর্তীতে 1800 এবং 1900 শতাব্দীতে হিন্দু বণিকরা মূলত এখানে ব্যবসা বাণিজ্য গড়ে তোলে। এই নগরীর একটিমাত্র রাস্তার দুপাশে রয়েছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোট 52টি ভবন। এর মধ্যে উত্তর পাশে রয়েছে 31টি আর দক্ষিণ পাশে রয়েছে 21টি ভবন। এই ভবনগুলোর নির্মাণশৈলীতে আপনি দেখতে পারবেন ইউরোপীয় স্থাপত্যের সাথে মুঘল রীতির এক অপূর্ব সংমিশ্রণ। লাল ইটের দেয়ালে নোনাধরা কারুকার্য আর জ্যামিতিক নকশার সংমিশ্রণই বলে দেয় একসময় কতটা জৌলুস আর আভিজাত্য ছিল এই নগরীতে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসতো বিলেতি ধান কাপড়। শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত কত শত নৌকা। একবার ভেবে দেখুন, এখানেই কত বণিকরা এসেছে, কত নৌকা এই ঘাটে ভিড়েছে। আজ সেই ঘাট পরিত্যক্ত, নৌকা চলার মতো কোনো পানি নেই, নদীও শুকিয়ে গেছে। এদিকে শহর তো পরিত্যক্তই, সবই আজ কালের সাক্ষী। এর চারপাশের প্রতিটি ভাঙা জানালা আর খসে পড়া চুন সুরকি আপনার কানে কানে শোনাবে সেকালের হাজারো না বলা গল্প। কেউ হয়তো এখানে বসেই বুনতেন মসলিন, আর কেউ বা ব্যস্ত ছিল এসব বেচাকেনায়। একসময় যে জনপদ মসলিনের গন্ধে আর বণিকদের কোলাহলে মুখরিত থাকত, আজ সেখানে কেবল শুধুই নীরবতা। কথিত আছে হিন্দু ব্যবসায়ীরা সাম্প্রদায়িক দাঙ্গা আর সময়ের বিবর্তনে তারা এই নগরীর আলিশান প্রাসাদগুলো ছেড়ে চলে যায়। এরপর থেকেই এটি পরিণত হয় এক নির্জন ভুতুরে নগরীতে। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। প্রথমে সুলতানি আমলের পথ ধরে এ শহরে ব্যবসা বাণিজ্য গড়ে তোলেন হিন্দু বণিকেরা। তারপর এটি চলে যায় ইংরেজদের দখলে। সেকালে ইংরেজরাও এখানে গড়ে তুলেছিলেন নীল বাণিজ্যের এক বিশাল কর্মশালা। একটা 400 বছর পুরনো নগরী দেখতে কেমন হয়, এটা যদি আপনি এখানে না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না। এখানকার প্রতিটি স্থাপনা এক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এখানকার প্রতিটি দেয়াল, প্রতিটি ইট কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। চমৎকার চমৎকার টেরাকোটা দিয়ে তৈরি করা এই স্থাপনাগুলো এখনও রয়েছে প্রায় জীর্ণশীর্ণ অবস্থায়। আপনারা কিন্তু চাইলে এই পানাম নগরীতে এসে 400 বছর পুরনো এই শহরটা দেখতে পারেন, যেটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পানাম নগরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা রওনা হয়ে যাই আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য মায়ার দ্বীপের উদ্দেশ্যে। পানাম নগরী থেকে বের হয়ে আমি একটি সিএনজি নিয়ে এই মুহূর্তে চলে এসেছি আনন্দনগর বাজারে। যেহেতু আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য মায়ার দ্বীপ, এই মায়ার দ্বীপে যাওয়ার জন্য হয় আপনাকে আনন্দবাজার থেকে যেতে হবে, অন্যথায় বৈদ্যবাজার নৌকাঘাট থেকে আপনাকে যেতে হবে। বৈদ্যবাজার নৌকাঘাট থেকে কিছুটা দূরে হয় বিধায় আমি মূলত আনন্দবাজারে এসেছি। এখানকার নৌকাঘাট থেকে যাব। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আনন্দবাজার। আর এদিক দিয়ে ভিতরে গেলে মূলত ঘাটটা পাবো আমি। তো যাই হোক, চলুন এখন আমরা ঘাটের দিকে যাই এবং সেখান থেকে চলে যাব মায়ার দ্বীপে। প্রতি শনিবার ও বুধবার আনন্দনগর বাজারের নৌকাঘাটের পাশেই স্থানীয়দের একটি বিশাল হাট বসে। চাইলে এটিও দেখে যেতে পারেন এক ঝলক। যাই হোক, এই মুহূর্তে আসলে আমি চলে আসছি যে আনন্দবাজার ফেরিঘাটটি রয়েছে ঠিক এই জায়গাটায়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আনন্দবাজার ফেরিঘাট। এখান থেকে প্রতি আধা ঘন্টা পর পর আসলে নৌকা ছেড়ে যায়। তো এই মুহূর্তে আমি কিন্তু মায়ার দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। মূলত এখানে এসেই একটা নৌকা পেয়ে গিয়েছি, দ্যাটস ওয়াই আর কি এখানে দাঁড়ানোর সুযোগ পাইনি, সোজাসুজি নৌকায় উঠে গেছি। এখানে মূলত প্রতি 1 ঘন্টা পর পর নৌকাগুলো ছেড়ে যায়, যেমন 3:30, 4:30, 5:30 এভাবে আর কি। প্রতি 1 ঘন্টা পর পর নৌকাগুলো এখান থেকে ছাড়বে এবং ফেরার সময় কিন্তু সেটা হবে ধরেন 3টায়, 4টা এবং 5টা এরকম সময় আর কি
নৌকাগুলো ওখান থেকে ছাড়বে। তবে মনে রাখবেন ওখান থেকে লাস্ট যে নৌকাটা রয়েছে সেটা কিন্তু 5টায় ছাড়ে, সো ওইটা মিস করলে পরবর্তীতে আপনাকে দেখা যাবে রিজার্ভ করে নিয়ে আসতে হবে। আর একটা বিষয় যে আমি লোকাল নৌকা কেন, তো রিজার্ভে গেলে আপনার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট যাবে, অর্থাৎ 600-700 টাকার মতো লাগতে পারে। আর যদি আপনি এরকম লোকালে যান সেক্ষেত্রে মাত্র 20 টাকা লাগবে আপনার যেতে এবং আসতে 20 টাকা। তো যাই হোক, চলুন এই নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আমরা পৌঁছে যাই মায়ার দ্বীপে। বেশ কিছুটা পথ পাড়ি দিতেই নজরে চলে আসে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মায়ার দ্বীপ। প্রথম দেখাতেই এ দ্বীপের সৌন্দর্য আপনার মনে এক অন্যরকম জায়গা করে নেবে। সো এই মুহূর্তে আমি কিন্তু নেমে গেছি মায়ার দ্বীপে। এটা হচ্ছে মূলত যে গ্রামটা, সেই গ্রামটা। আর এই মায়ার দ্বীপের যে আকর্ষণীয় স্থান সেটা হচ্ছে সামনে একটা অনেক বড় খোলা মাঠ রয়েছে, যেটা আমরা আসার পথে দেখেছিলাম। এখন আমরা হাঁটতে হাঁটতে মূলত ওখানেই যাব। নৌকাগুলো বেশ বড়, তো দেড়শো আর কি ওখানে নোঙর করতে পারে না, যেহেতু পানির নাব্যতা কম। এখানে একটা গ্রাম রয়েছে, এই গ্রামের এই জায়গায় মূলত এই নৌকাটা নোঙর করবে। আর এখান থেকে আপনি যদি 5 মিনিট হাঁটলে মূলত সেই মায়ার দ্বীপে পৌঁছে যাবেন। চার থেকে 5 মিনিট হেঁটে আসার পরে কিন্তু আমি পৌঁছে গেছি এখন মায়ার দ্বীপে। আর এই মায়ার দ্বীপটা কেন যে মায়ার দ্বীপ, এটা সত্যি আমি এখানে না আসলে কখনোই বুঝতাম না। সত্যি আপনি এই জায়গাটায় যদি আসেন, এই জায়গার মায়ায় পড়ে যাবেন। কি চমৎকার এক গ্রিনারি দেখুন, চারপাশে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। আর মাঠে অসংখ্য গরু ছাগল এসব আসলে ঘাস খাচ্ছে। চমৎকার সুন্দর একটা জায়গা, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মানে এখানে আপনি পুরো বাঁধা না হারা যেন, আপনি আপনার ইচ্ছা মতো এই জায়গাটা ঘুরতে পারবেন, এরকম একটা জায়গা। সামনে রয়েছে ধান ক্ষেত, তারপরে নদী। ও অসম্ভব এক সিনারিও, চমৎকার সুন্দর এই জায়গাটা। আসলেই এই জায়গার নামটা যে মায়ার দ্বীপ দিয়েছে, সত্যি এই জায়গাটা ডিজার্ভ করে। এত সুন্দর একটা জায়গা ঢাকার খুব কাছে অবস্থিত, এটা আমি কখনো কল্পনাও করিনি। সত্যি কথা বলতে আজকে সারাদিনে যত ক্লান্তি ছিল সব যেন ধুয়ে মুছে নিয়ে গেল এই মায়ার দ্বীপ। কি এক চমৎকার দৃশ্য দেখুন, চারপাশে সবুজ আর সবুজ। এখানে আসলে আপনার মন শান্ত হয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। সত্যি এত সুন্দর একটা জায়গা, ও জাস্ট ইমাজিনেশনের বাইরে। বিকেলের এই নরম সূর্যাস্তটা উপভোগ করে এখন আমরা এই চর থেকে, এই মায়ার দ্বীপ থেকে আসলে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো যেহেতু আমাদের 5টার মধ্যে নৌকা ধরতে হবে, 5টার পরে আসলে নৌকা পাওয়া যাবে না, তখন হয়তো লোকাল কোনো নৌকা আর কি খুঁজতে হবে। তো ওটা একটা হ্যাসেল হয়ে যাবে, যার কারণে যে নৌকাটা 5টার সময় শিডিউল করা আছে, লাস্ট নৌকা, সেটা ধরার প্ল্যান করছি এবং এখান থেকে আসলে চলে যাচ্ছি। তবে এখান থেকে সূর্যাস্তটা দেখে গেলে আরও খুব ভালো হতো। তবে এটা আপনারা করতে পারবেন যদি আপনারা নৌকা রিজার্ভ করে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে সূর্যাস্তটা দেখে চলে যেতে পারবেন। আপনাদের সকলের সুবিধার্থে এ ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সোনারগাঁও ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।